নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। কেওয়াইসি বা কেওয়াইসি নিয়ে একটা নতুন সার্কুলার এসেছে, আর এই সার্কুলারটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। 9 জুন 2025-এ রিজার্ভ ব্যাংক সার্কুলার আনে, আর তার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউ পোর্শনে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে? এই বিজ্ঞপ্তিতে কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার সংক্রান্ত বিষয়ে নতুন কিছু নিয়ম বলা আছে। তো আমি এই নিয়মটা বুঝিয়ে দেব। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি আসার আগে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই সার্কুলারটা বুঝতে হলে আমাদেরকে একটা ইংরেজি শব্দ বুঝতে হবে, সেটা হচ্ছে আর ই শব্দের অর্থ রেগুলেটেড এন্টিটি, যার মধ্যে ব্যাংকও আসে। পয়েন্ট নাম্বার 1-এ দেখুন শব্দটার ব্যাখ্যা দেওয়া আছে। হোয়াট ইজ নো ইওর কাস্টমার, মানে কেওয়াইসির প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে কেওয়াইসি ইজ এ প্রসেস বাই হুইচ এ রেগুলেটেড এন্টিটি ইনক্লুডিং ব্যাংক। তার মানে কেওয়াইসি হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে রেগুলেটেড এন্টিটি যেমন ব্যাংক এরা বলে বাকি অংশটুকু বলা আছে। তার মানে এই যে সার্কুলারটা এটা ব্যাংকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সেটা নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে না। এবার চলুন পয়েন্ট নাম্বার 22-এ যাই, যেখানে এই কে নিয়ে আরও কিছু কথা বলা আছে। দেখুন পয়েন্ট নাম্বার 22-এ বলা আছে মানে রেগুলেটেড এন্টিটি মানে ব্যাংক ইজ রিকোয়ার্ড টু আপডেট দ্য কাস্টমার্স কেওয়াইসি রেকর্ড অ্যাজ পার্ট অফ অনগোয়িং ডিউ ডিলিজেন্স প্রসেস। তার মানে ব্যাংকের ক্ষেত্রে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে ব্যাংক তার একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি কাস্টমারের নো ইওর কাস্টমারের রেকর্ডটাকে আপডেট রাখা, যাতে করে তাদের ডিউ ডিলিজেন্স প্রসেসটাকে এনশিওর করা যায়। আর এই কেওয়াইসি প্রসেস আপডেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা সেকেন্ড লাইনে বলা আছে। দেখুন কি বলা আছে, দ্য পিরিয়ডিসিটি অফ সাচ আপডেশন, মানে কতদিন অন্তরে আপডেশন হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে? অন দ্য রিস্ক ক্যাটাগরাইজেশন অফ দ্য কাস্টমার বাই দ্য মানে ব্যাংক অর্থাৎ রেগুলেটরি এন্টিটি প্রত্যেকটা কাস্টমারের রিস্ক ক্যাটাগরিকে ভাগ করবে এবং সেই মতো পিরিয়ডিসিটি অফ আপডেশন অফ কেওয়াইসিকে নির্ধারণ করবে। তো সেই হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিস্ক ক্যাটাগরি ওয়াইজ কাস্টমারকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে হাই রিস্ক, দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াম রিস্ক, আর তৃতীয় হচ্ছে লো রিস্ক। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হচ্ছে যে such periodic updation of KYC record shall be carried out at least once in every 2 year for high risk। মানে এখনই যেটা বললাম হাই রিস্ক কাস্টমার যারা তাদেরকে ইন এভরি 2 ইয়ার ওয়ান্স মানে প্রতি 2 বছরে একবার তাদের কেওয়াইসি আপডেট করাতে হবে। ঠিক পরের শব্দটাই বলেছে 8 ইয়ার্স ফর মিডিয়াম রিস্ক, মানে যারা মধ্যবর্তী রিস্কে পড়ে তাদের 8 বছর, এবং যারা লো রিস্ক কাস্টমার তাদের প্রতি 10 বছরে একবার কেওয়াইসি আপডেট করাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে হাই রিস্ক কাস্টমারকে, মিডিয়াম রিস্ক কাস্টমারকে এবং লো রিস্ক কাস্টমারকে। চলুন এবার এইটা জেনে নিই। দেখুন কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই ক্যাটাগরিতে পড়েন। প্রথমে বলবো হাই রিস্ক কাস্টমার কারা। হাই রিস্ক কাস্টমার বলতে এই 4 ধরনের কাস্টমারকে বলা হয়। কারা কারা? একটা হচ্ছে পলিটিক্যালি এক্সপোজড পারসন অ্যান্ড দেয়ার ক্লোজ রিলেটিভ। তো এমন যদি কোনো ব্যক্তি হন যিনি পলিটিক্যালি এক্সপোজড হন, তিনি এবং তার ক্লোজ রিলেটিভ মানে তার আত্মীয়রাও কিন্তু এই হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে যান। তো তার মানে যদি আপনি নিজে একজন পলিটিক্যালি এক্সপোজড পারসন না হন, কিন্তু আপনার পরিবারে যদি এরকম কেউ ব্যক্তি থেকে থাকে যে পলিটিক্যালি এক্সপোজড, তাহলে আপনি একজন রিলেটিভ হওয়ার জন্য কিন্তু হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে গেলেন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আপনার হাই রিস্কের মধ্যে কাকে রাখা হয়েছে? কাস্টমার্স উইথ হাই রিস্ক জুরিসডিকশন উইথ উইক অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশন। এটা আর বলার অপেক্ষা রাখে না, খুব সহজেই বোঝা যাচ্ছে যে সেই সমস্ত কাস্টমার যারা অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশন ওয়াইজ হাই রিস্ক জুরিসডিকশনে পড়ে। 3 নম্বর হচ্ছে ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস লাইক জুয়েলার্স, রিয়েল এস্টেট ডেভেলপার অ্যান্ড ক্যাসিনো। তার মানে যারা জুয়েলারির,
রিয়েল এস্টেটের ব্যবসা এবং ক্যাসিনোর ব্যবসা করেন, যেখানে ক্যাশের ইনভলভমেন্ট খুব বেশি, মানে যেখানে ক্যাশ ট্রানজ্যাকশন খুব বেশি হয়, তারাও কিন্তু হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে যান। এবং চতুর্থত, কারা পড়েন হাই রিস্ক ক্যাটাগরিতে? কাস্টমার্স উইথ কমপ্লেক্স ওনারশিপ স্ট্রাকচার অর দোজ উইথ ডুবিসিয়াস রেপুটেশন। তার মানে কি? তার মানে যে সমস্ত কাস্টমারের ব্যবসায়িক ধরন বা তাদের ওনারশিপ স্ট্রাকচারটা খুব কমপ্লেক্স এবং যারা ডুবিসিয়াস রেপুটেশন মেনটেন করে রেখেছিলেন, তাদের জন্য এই সার্কুলারে তাদেরকে হাই রিস্ক ক্যাটাগরিতে রাখা হচ্ছে। এবার আসি মিডিয়াম রিস্ক কাস্টমার কারা। মিডিয়াম রিস্ক কাস্টমারের মধ্যে বলা হচ্ছে কাস্টমার্স উইথ আনইউজুয়াল অর ইনকনসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে কিন্তু দীর্ঘদিন আপনি কোনো রকম সেখানে ট্রানজ্যাকশন করেননি বা আনইউজুয়াল ট্রানজ্যাকশন করেছেন। কীরকম আনইউজুয়াল ট্রানজ্যাকশন? ধরুন আপনার একটা অ্যাকাউন্টে কিছু 500,000 টাকা থাকে, হঠাৎ করে সেখানে 50 লক্ষ টাকা জমা পড়ে গেল, বা আপনি ধরুন বাড়ি বিক্রি করে 30 লাখ টাকা সেখানে জমা করে দিলেন। এইটা হচ্ছে আনইউজুয়াল ট্রানজ্যাকশন। অথবা ইনকনসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি যদি হয়, তাহলে আপনি একজন মিডিয়াম রিস্ক কাস্টমার হয়ে গেলেন। এছাড়াও আর কি মিডিয়াম রিস্ক কাস্টমারে পড়বেন? দেখুন, বিজনেসেস উইথ সাম রিস্ক ফ্যাক্টর বাট নট অ্যাজ প্রোনাউন্সড অ্যাজ দোজ ইন দ্য হাই রিস্ক ক্যাটাগরি। মানে এমন কিছু কাস্টমার যারা হাই রিস্ক ক্যাটাগরিতে পড়েন না, কিন্তু তাদের বিজনেসের মধ্যে রিস্ক ফ্যাক্টর রয়েছে, তো তারাও কিন্তু এই আমাদের মিডিয়াম রিস্ক কাস্টমারের ক্যাটাগরিতে পড়ে যাবেন। এবার আসি লো রিস্ক ক্যাটাগরিতে কারা আছেন। লো রিস্ক ক্যাটাগরিতে আছেন ইন্ডিভিজুয়ালস অর এন্টিটিস উইথ এ স্টেবল ফাইন্যান্সিয়াল হিস্ট্রি অ্যান্ড ক্লিয়ার বিজনেস পারপাস। মানে যাদের অ্যাকাউন্ট স্বচ্ছ, মাঝে মাঝে ট্রানজ্যাকশন করেন, কোনো রকমের কোনো অনৈতিক লেনদেন হয়নি এবং খুব স্বচ্ছভাবে ব্যবসা করেন বা স্বচ্ছভাবে তার সেভিংস অ্যাকাউন্টে মেনটেন হয়, তারা লো রিস্ক কাস্টমারের ক্যাটাগরিতে পড়ে যাবেন। এছাড়া কারা রয়েছেন? এছাড়া রয়েছেন দোজ অপারেটিং ইন লো রিস্ক জুরিসডিকশন উইথ স্ট্রং এএমএল রেগুলেশন। তো এই হলো আমাদের লো রিস্ক ক্যাটাগরির কাস্টমারের সংজ্ঞা। তো বন্ধুরা, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনি নিজে কোন ক্যাটাগরিতে পড়েন, হাই রিস্ক, মিডিয়াম রিস্ক না লো রিস্ক। এবার মুশকিল হচ্ছে অনেকে নিজের ক্যাটাগরাইজেশনটাকে ভুল বলে ভাবতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো নিজে একজন লো রিস্ক কাস্টমার বলে ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি হয়তো হাই রিস্ক বা মিডিয়াম রিস্কে পড়ে গেলেন। তখন কিন্তু আপনাকে প্রতি 2 বছরে একবার করে কেওয়াইসি দিতে হবে। তো এই জন্য আমি বারবার বলছি যে ব্যাংকের কেওয়াইসি আপডেশনটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন 2025 সালে, তারা অবশ্যই দেখেছেন যে ডরমেন্ট অ্যাকাউন্ট থাকলে সেটা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাকসেপ্ট করছে না, সেটা আপনাকে প্রোফাইল থেকে রিমুভ করতে হচ্ছে অথবা ব্যাংকে গিয়ে কেওয়াইসি দিয়ে সেটাকে আপডেট করতে হচ্ছে। তো আজকে এই ভিডিও বানানোর মূল দুটোই লক্ষ্য। একটা হচ্ছে আপনাকে কেওয়াইসি বিষয়ে আপডেট দেওয়া, আর 2 নম্বর হচ্ছে যারা যারা ইনকাম ট্যাক্স ফাইল করছেন তারা কেওয়াইসি কমপ্লায়েন্স না করলে তাদের ভবিষ্যতে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতেও সমস্যা হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর দয়া করে আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই ভিডিওর কন্টেন্টটা সবার পক্ষেই জানা খুব গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।